রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি কানিজ লাবণী। দেখছেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ওমিক্রনের থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। এর সংক্রমণ বৃদ্ধি ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেবে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান সময়কে চরম সংকটপূর্ণ মুহূর্ত বলছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির কোনোভাবেই লকডাউন নীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। এদিকে মঙ্গলবার WHOর অনুমোদন পেয়েছে নোভাভ্যাক্সের তৈরি ভ্যাকসিন নোভাক্সোভিড। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রন সংক্রমণ নিয়ে আবারও আশঙ্কাজনক তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে WHOর ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুক বলেন, খুব শিগগিরই আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে এই করোনা ভ্যারিয়েন্ট। রোগীতে ভরে উঠতে পারে ইউরোপের সব হাসপাতাল, হুমকির সম্মুখীন হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো। ওমিক্রন নিয়ে যেমনটা দেখছি, যদি একটি দেশ নিরাপদ না থাকে তাহলে বিশ্ব নিরাপদ থাকবে না। খুব শিগগিরই আরেকটা ঝড় আসতে দেখছি আমরা। ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বের বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা না দেওয়া ব্যক্তিদের জন্য সংক্রমণটি উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের আবার লকডাউন নীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করেছেন জনস হপকিন্সের বিশেষজ্ঞ আমেশ আদালজা। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেলেও বড়দিনের আগে নতুন করোনা বিধিনিষেধ জারি করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল মঙ্গলবার জানিয়েছেন, ফ্রান্সে প্রতি 5 জন নতুন করোনা রোগীর মধ্যে একজন আক্রান্ত হচ্ছে ওমিক্রনে। এদিকে মঙ্গলবার করোনার 10ম ভ্যাকসিন হিসেবে নোভাভ্যাক্সের তৈরি নোভ্যাক্সোভিডের অনুমোদন দিয়েছে WHO। এর আগে টিকাটির অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিন, নিউজ 24। ইউপি নির্বাচন ঘিরে সংঘাত সংঘর্ষ অব্যাহত আছে। এই নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত 84 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এদিকে কুষ্টিয়ার স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার কয়েক হাজার মানুষ কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়ক বন্ধ করে দেয়। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ র্যাবের সাথে সংঘর্ষ বাধে তাদের। পরে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, তাদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ এখনও চলছে। চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ। ঘন কুয়াশা আর উত্তরে হাওয়ার দাপটে বিপর্যস্ত জনজীবন। আরও 2-1 দিন শৈত্যপ্রবাহ থাকতে পারবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। উত্তরের হিমালয় থেকে আসা হিমবায়ুর প্রভাবে এ জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এদের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাত পা জ্বর হয়ে আসে, কাজে যাওয়া যায় না, খুব শীত খুব বাবু, হাত পা করা হাতে কম্বল আমরা পাইনি। মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। গেল কয়েকদিন থেকে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আমরা বয়স্ক মানুষ, আমরা শীতের জ্বালায় কোনো জায়গায় বেরোতে পারছি না, কাজ কামে যেতে পারছি না। আমরা গরিব মানুষ, কাপড় টাকাটা খেলাম আমাদের নিয়ে, বুঝলেন, এইগুলো আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর হেভি শীত আমাদের এখানে। আবহাওয়াবিদরা বলছেন, শীতের এই তীব্রতা আরো 2-1 দিন থাকতে পারে। মূলত ভৌগোলিক কারণে শীতের সময় চুয়াডাঙ্গাতে শীত বেশি থাকে, গরমের সময় তীব্র গরম পড়ে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা কমতেছে। এটা আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। গেল কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। ঠান্ডার সাথে হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। আমাদেরকে কিছু পাওয়া যায় না,
আমাদের একটু পোশাক টোশাক, একটু ঠান্ডার জন্য কম্বল টম্বল কিচ্ছু পাচ্ছি না বাবা, কম্বলও নাই, শীতের মধ্যে পড়তেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাড়ছে শীতের প্রকোপ, সেই সাথে বাড়ছে অসহায় ছিন্নমূল মানুষের কষ্ট দুর্ভোগ। এখনো বেশিরভাগেরই মেলেনি শীত বস্ত্র। এমন অবস্থায় সরকার ও জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে অসহায় ছিন্নমূল মানুষ। পাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জ্বলছে বিজয়ের 50 বছর উদযাপনের আলো। দেশব্যাপী কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ, কিন্তু এসবের বিপরীতে ছিন্নমূল মানুষ এখনো রাস্তায়, শীতে কোণঠাসা। প্রতিবার শীত আসলেই ছিন্নমূল সবার মানুষের কষ্ট বেড়ে যায় বহুগুণ। রাত কাটে পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়াই, যাতে আক্ষেপ বাড়ে অসহায় মানুষদের। শীত অনেক বেশি পড়লে এই যে ছাউনের তলে আসি, তাও অনেক কাঁপে লাগে, অনেক ঠান্ডা লাগে। এখন কি করবো, নাই তো কিছু। শীত লাগে বেশি, কোনো উন্নতি হয় না। বয়সের টকবগে এই তরুণ, কিন্তু টাইফয়েড কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন। শীতে জড়সড় হলেও দেখার যেন কেউ নেই। শীত বাড়লেও এখনো তাই জোটেনি শীতের কাপড়। রাস্তায় বেরো তার লাগে বিক্রি করা লাগে, আগে তো যার মতো কোনো রুগী দেয় না। পৌষের প্রথম দিকেই সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস আবহাওয়াবিদদের। তখন এই জনগোষ্ঠীর কষ্ট বাড়বে বহুগুণ। ভাবলে কেউ থাকলে যাও, সে এমন ঠান্ডা শীত, এমন কোটি কোটি টাকার বাজার তো নেতা কর্মী গাড়ি গায়ে, যদি একটা তাহার মতো ব্যবস্থা রইতো কাজকর্ম করিয়া ঘুমাই লইলে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ, তথ্য বলছে যেখানে দিন দিন বাড়ছে বৈষম্য। তাই সবার আগে এসব মানুষদের নিয়ে ভাবার আকুতি ভুক্তভোগীদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাখাইনদের বৌদ্ধ বিহারগুলো কুয়াকাটার পর্যটকদের অন্যতম আকর্ষণ, কিন্তু দিন দিন দখল হয়ে যাচ্ছে মন্দিরগুলোর জায়গা। তাই দুশ্চিন্তায় রাখাইনরা। এক্ষেত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। ইশাত সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা আর রাখাইনের দুঃখ এর 2য় পর্ব আজ। লুমা রাখাইন ঝোপ জঙ্গলের মাঝেই প্রার্থনা করেন, কারণ এখানে সমাধিস্থ 95 বছরের পুরনো গৌতম বুদ্ধের মূর্তি। লুমা রাখাইনের মতো অনেকেই প্রার্থনা করতে আসেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মম্বিপাড়ায় অবস্থিত রাখাইনদের পুরাতন বৌদ্ধবিহারে। 188 বছরের পুরনো এই মন্দির। 1965 সালে এখানে বন্যার পানি ওঠে। স্বয়ংকৃত বুদ্ধের মূর্তিটি অনেক ভারী হওয়ায় একে সরানো যায়নি। তখন এখানেই মূর্তিটিকে সমাধিস্থ করেন রাখাইনরা। মন্দিরের জমির পরিমাণ 99%। এরই মধ্যে অনেক জমি দখল হয়ে গেছে, বাকিটা দখল হবার পথে। এই জায়গা তো আমার সব দখলে, আমাকে দখলে পাইতে আসে না। ডিসি সাহেবের কাছেও গিয়েছি এবং আমাদের টিএনও সাহেব তার কাছেও গিয়েছি, এবং কোর্ট থেকে 40 দিনের ভিতরে একটা রিপোর্ট দেওয়ার জন্য সিআইডি তদন্ত করেছিল। বন্যার সময় পুরাতন বৌদ্ধ মন্দিরের আরেকটি মূর্তি সরিয়ে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে স্থাপন করা হয়, কিন্তু পাড় ভাঙায় সাগর ধীরে ধীরে এগিয়ে আসছে। তাই রাখাইনরা মন্দিরটিকে আগের জায়গায় নেওয়ার সুদূরবর্তী পরিকল্পনা করছেন। দখল হয়ে যাচ্ছে কলাপাড়ার মিষ্টিপাড়ার রাখাইন পল্লীর 100 বছরের পুরনো সীমা বৌদ্ধবিহারের জায়গাও। এখানে রয়েছে 70 মণ ওজনের 32 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি। মন্দিরের সামনে কয়েকটি দোকান ভাড়া দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। এখন জায়গাটা প্রয়োজন, কিন্তু দখলদাররা জায়গা ছাড়ছেন না। এই দোকানকে বিগত 20 বছর আগে থেকে আমরা শুধুমাত্র মাটি ভাড়া ওদেরকে দিয়া ওদের কাছে করছে। আগে আমাকে ভাড়া দিত, সেটাও তারা অস্বীকার করে। পটুয়াখালীর জেলা প্রশাসক এ বিষয়ে কথা বলতে নারাজ। একটি মন্দির নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দায়সারাভাবে কাজ সেরেছেন। ওনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের পক্ষে সে ওই জেলার রক্ষণাবেক্ষণ এবং সবকিছু দেখাশোনা করা। এগুলো না করা মানে সে তার দায়িত্ব অবহেলা করছে, অন্যায় করা হচ্ছে রাখাইন জনগোষ্ঠীদের উপর। আদালতের দ্বারস্থ হওয়ার আগেই প্রশাসন সমস্যার সমাধান করবে, এই প্রত্যাশা রাখাইনদের।
এই বৌদ্ধবিহারগুলো কেবলমাত্র রাখাইনদের উপাসনা স্থলই নয়, এগুলো এক একটি পর্যটন কেন্দ্র বটে। তাই কেবলমাত্র রাখাইনদের সমস্যা দূর করতেই নয়, পুরো পর্যটন শিল্পকে আরও বেশি উন্নত করতেও এই বিহারগুলোকে রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কুয়াকাটা। ফেলনা কাগজ আর ফেলনা নয়, ফেলে দেয়া পরিত্যক্ত আর টোকানো কাগজ থেকে তৈরি হচ্ছে নতুন বোর্ড কাগজ। বই, খাতা কভার, বাইন্ডিং, মিষ্টি সহ বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট তৈরি হচ্ছে এই বোর্ড দিয়ে। বগুড়ার চাহিদা মিটিয়ে এসব বোর্ড কাগজ যাচ্ছে বিভিন্ন জেলাতে। এ খাতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থান হয়েছে নারী পুরুষের। বগুড়া থেকে আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার একটি কারখানায় শ্রমিক ছিলেন বগুড়ার হাজী আব্দুল আওয়াল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে 1983 সালে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে শহরের কারবালা মোড়ে নতুন বোর্ড তৈরির মেশিন স্থাপন করেন। এখন তিনি 3টি কারখানার মালিক, শতাধিক শ্রমিক তার কারখানায় কাজ করছেন। আমার অধীনে 3টা মিল, আর 3টা মিলে প্রায় 100 জন শ্রমিক কাজ করে। আর এগুলি ফেলে যাওয়া কাগজের থেকে আমরা বোর্ড বানাই। তার সাফল্য দেখে অনেকেই বোর্ড তৈরি শুরু করেছেন। সব মিলিয়ে বগুড়ায় 1 ডজনেরও বেশি কারখানা গড়ে উঠেছে। পুরাতন খবরের কাগজ, প্রেসপট্টির ছাট কাগজ, বাসাবাড়ি থেকে সংগ্রহিত পুরাতন বই, কাগজ ও ছিন্নমূল মানুষদের টুকানো কাগজ ক্রয় করেই তৈরি হচ্ছে বোর্ড কাগজ। এখানেই কাজ করে মনে করেন আমাদের 2 টাকা রোজগার করি, করে মনে করেন ছেলে মেয়ে লেখাপড়া শিখাই। আমি এখানে কাজ করে আমার ছেলে মেয়ে লেখাপড়া, আমার সংসার ভালোভাবে চলে। এখানে যেটুকু কামাই করি, বউ চললে ভালো মতো খাই, বউ স্বল্প লেখাপড়া করতেছি। ফেলে দেয়া কাগজ থেকে তৈরি বোর্ড জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। ফেলে দেওয়া কাগজ থেকে আমরা বোর্ড তৈরি করি। এগুলো বোর্ড থেকে জুতোর কার্টুন, মিষ্টি কার্টুন, প্যাকেটের খাদ্য তৈরি হয় এবং বগুড়ার চাহিদা মেটানোর পরে ঢাকায় আমরা সেল করি, ঢাকায় এবং অন্য জেলায় দিয়ে দিই। উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে বিসিক। প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দিয়ে তাদের এগিয়ে নিতে বিসিক কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। এই শিল্পের সাথে বগুড়া জেলার প্রায় 12টি কারখানা জড়িত, এর সাথে অনেক লোক কর্মসংস্থানে জড়িত আছে। তো তারা যদি আরও ভালো কিভাবে করে, তারাও যদি এই ধরনের কোনো সহযোগিতা আমাদের কাছে চায়, তা আমরা সবসময় এটা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমরা এটা দিয়ে যাচ্ছি। বগুড়ায় গড়ে ওঠা বোর্ড কাগজ তৈরির কারখানায় কর্মসংস্থান হয়েছে নারী পুরুষদের। এতে সচ্ছলতা এসেছে তাদের পরিবারে। লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছে এই কারখানা স্থাপনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র পানি সংকটে ভুগছেন হাওড়ের প্রাণখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড় গোপ জেলার বাসিন্দারা। এখানে 1 কলস পানি বিক্রি হয় 30 টাকায়, আর 35 লিটারের 1 ড্রাম পানির জন্য গুনতে হয় 150 টাকা। আর যাদের টাকা দিয়ে পানি কেনার সামর্থ্য নেই, তাদের ভোগান্তিরও শেষ নেই। অন্তত 500 ফুট উঁচু টিলায় ছড়িয়ে থাকা এবড়ো থেবড়ো পাথরের পথ পাড়ি দিয়ে আনতে হয় পানি। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলায় 43টি পরিবারে পানির জন্য হাহাকার চলছে। শুষ্ক মৌসুমে ঝর্ণায় পানি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ফলে টিলার দরিদ্র বাসিন্দাদের পানি কিনে খেতে হচ্ছে। টিলা সংলগ্ন ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের বাসিন্দাদের জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানির ব্যবস্থা করেছে ওই রাজ্যের সরকার। কিন্তু মেঘালয় ঘেঁষে বাংলাদেশ সীমান্তে অবস্থিত বড়গোপ টিলায় কয়েক যুগ ধরে এই অবস্থা থাকলেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। পুরো টিলায় 1 টুকরো শাকসবজির বাগান নেই, গোসল কিংবা কাপড় ধুতে হয় সপ্তাহে 1 দিন, তাও জীবনের ঝুঁকি নিয়ে। আমরা পানির জন্য খুব সমস্যা। যদি সরকার থেকে যদি আমাদের জন্য যদি এই পানি যদি ব্যবস্থা করে যদি দেন, তাহলে সরকার থেকে খুব উপকার হতো। আমরা মনে করুন 30 টাকা কলসি পানি কিনে আন্না কেমন লাগে। আমরা এই বারেক টিলার মধ্যে পানির খুবই কষ্ট। এই এলাকাত মনে করুন আমরা এলাকার যারা বড় লোক আছে এরা মনে করুন মোটর দিয়ে পানি আন্না পরে আমার কাছে 30 টাকা কলসি পেছে। আপনারা একটু আমার সরকারের কাছে আমরা এইটাই অনুরোধ, আমরা একটু পানি চাই এই বারেক টিলার ভিতরে। আমরা টিলার উপরে থাকি, আমরা এই নদীর মধ্যে গিয়া গোসল কাপড় ধোয়া ব্যবহার করার লাগে নদীর পানিটা। হেন থেকে পানি আন্না আয়রনের পানি সাইকে আমরা খাওয়া লাগে। আমরা 30 বছর ধরে টিলার উপরে থাকি এই পানির কষ্ট করতেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন সমস্যার নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। বারেকের টিলা এবং গুপ টিলা এলাকায় সেখানে সাধারণত গভীর নলকূপ করা যায় না, পাতুরি এলাকায় পাহাড়ের এলাকা হওয়ার জন্য। এসব এলাকার পাহাড়ের পাদদেশে আমরা
কিছু টিউবওয়েল করেছি, একটা অলরেডি ফাংশনাল আছে এবং আরও চাহিদার প্রেক্ষিতে আমরা খুব দ্রুতই 10 থেকে 15 দিনের মধ্যেই আরও টিউবওয়েল এখানে বসানোর ব্যবস্থা করব। স্থানীয়রা জানান বিভিন্ন কারণে দিন দিন খাবার অনুপযোগী হচ্ছে ঝর্ণার পানীয়। তবুও 500 ফুট উঁচু টিলা থেকে কলস মাথায় হেঁটে পানি সংগ্রহ অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে পড়ে এলাকাবাসীর জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্টে গেটওয়েতে আটকে পড়া গ্রাহকদের টাকা ছাড় করতে যাচ্ছে সরকার। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, শুধু সেগুলোর টাকা ছাড় দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, এজন্য পুলিশের কাছে মামলা সংক্রান্ত তথ্য চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। অনলাইন মাধ্যমে পণ্য কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই বৈঠক। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকাটা তো থার্ড পার্টির কাছে জমা আছে, এটা হলো আপনার কাস্টমারের কাছে। আমরা বাংলাদেশ ব্যাংকে ডেকেছি, ওনারা মূলত এই টাকাটা কিভাবে ছাড় করবে ওনারা সেন্ট্রালি একটা ইনস্ট্রাকশন দেবেন। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাদের বিরুদ্ধে মামলা আছে কাদের বিরুদ্ধে নেই এটা একটু আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে গেছে। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই তথ্যটা নেব। আর কেস বাই কেস যেটা আছে আমাদের প্যানেল লয়ার তাদের মাধ্যমে যদি আমরা একটা কোর্ট থেকে ভার্ডিক্ট নিতে পারি, সেই টাকাগুলো মামলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই টাকাগুলো ছাড় করা যাবে পর্যায়ক্রমে। গত জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের 214 কোটি টাকা আটকা পড়ে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতা পুনর্নির্বাচনের ফলাফলে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 72% ভোট পেয়ে কলকাতা দখলে নেয় মমতার দল। ফলাফলে 144টি ওয়ার্ডের মধ্যে 134টিতে জয় পেয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র 3টিতে। বিজেপির আসন সংখ্যা কংগ্রেস এবং বামদের চেয়ে বেশি, কিন্তু ভোট শতাংশের নিরিখে বিজেপিকে পেছনে ফেলেছে বামরা। এমনকি বিজেপির থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এমন ফলাফল সামনে আসার পর বিজেপির অভিযোগ ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ নাকচ করে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মানুষ বিরোধীদের বর্জন করেছে। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে 1-0 জয় নিয়ে মাঠ ছেড়েছিল গোলাম রাব্বানী ছোটনের দল। তবে ফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের। ফাইনালের আগে শেষ দিনের মতো মূল ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মূলত বল কন্ট্রোল ও পজিশনিং এর উপর এদিন শিষ্যদের কাজ করিয়েছেন কোচ। দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যা। ফাইনালে পরিকল্পনা মতো খেলে ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গোলাম রাব্বানী ছোটন। একটা ম্যাচ বাকি, সেটা হলো ফাইনাল। সেটা হলো একটা, আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। মেয়েরা যে ফুটবলটা খেলে আসছে ম্যাচ বাই ম্যাচ, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ফাইনাল ম্যাচে সেটার আরো উন্নতি ঘটাবে এবং আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরব। অবশেষে মুক্ত নীল আকাশের নিচে তাসমান পারে নিউজিল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন সেরেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডে পৌঁছার 11 দিন পর মাঠের অনুশীলনে নামে বাংলাদেশ। কোভিড পজিটিভ, রুম কোয়ারেন্টিন, অনেক বাধা বিপত্তি আর অপেক্ষার পর লিঙ্কন ইউনিভার্সিটির স্পোর্টস গ্রাউন্ডে প্রথম টেস্ট সামনে রেখে ঘাম ঝরান মুশফিক তাসকিনরা।
ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে ফিট রয়েছে, আর কোচ রাসেল ডোমিঙ্গো আত্মবিশ্বাসী সেরা প্রস্তুতি নেওয়ার বিষয়ে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গেলবার 14 দিনের কোয়ারেন্টিন, এবারও ভাগ্য দেবীর ইচ্ছাতেই কিনা বেশ আগে তাসমান পারের দেশটিতে পা দিয়ে অবশেষে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ। অপ্রত্যাশিত করোনা পজিটিভ রেজাল্ট, আবহাওয়ার বিরূপ আচরণ সবকিছু মিলিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল টিম বাংলাদেশ লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। দম বন্ধ করা কোয়ারেন্টিন শেষে বুক ভরে এবার নিঃশ্বাস নেওয়ার অপেক্ষার আক্ষেপ ঘুচল। শুরুতেই হোটেল রুমের 4 দেয়ালের বন্দি দশা কাটানোর প্রস্তুতি ওয়ার্ম আপ ফুটবল ম্যাচে। পুরো দল আবারও একসাথে, স্বস্তির পুরোটার যেন কেন্দ্র হয়ে উঠে এক সিরিজ বাদে আবারও দলের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে যোগ দেওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। এরপর নেক্সট সেশনে বড্ড সিরিয়াস মুশফিক মোমিনুলরা। বেশ খানিকটা সময়ের পর ব্যাট বলের লড়াইয়ের প্রস্তুতিটা সারতে চেষ্টার কোনো কমতি করেনি বাংলার ব্যাটাররা। ঘরে মাঠে যেই ব্যাট হাসিনি খানিক আগে, এবার সেই ব্যাটের প্লেটে চড়া হাসির উপলক্ষ আনার চেষ্টা। জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো আশাবাদী খুব দ্রুতই টেস্ট ম্যাচের জন্য সেরা প্রস্তুতিটা নিয়ে রাখার। বেশ খানিকটা লম্বা সময় পর মাঠের অনুশীলনে ফিরেছি আমরা। 11 দিনের হোটেল কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা কারো জন্যই সুখকর ছিল না। খোলা আকাশের নিচে অবশেষে আসতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সারতে পারবো আমরা। মেহেদি মিরাজ, তাইজুল নিজেদের মাসল মেমোরিকে সানিয়েছে নেটে লম্বা সময় ধরে। তাদের সাথে বল করেছেন পেসাররা শর্ট রান আপ নিয়ে। বাদ যায়নি বল ছোঁয়ার দিয়ে ব্যাটসম্যানদের ঘাম ঝরানোর চেষ্টাও। আক্ষেপের পালা শেষ, মাঠের লড়াইয়ের প্রস্তুতিটা টাইগারদের হোক সর্বোচ্চ। সেটাই এখন চাওয়া ক্রিকেট বোর্ড, ক্রিকেটার থেকে শুরু করে লক্ষ কোটি টাইগার প্রেমীদের। তামিমুর রহমান, নিউজ 24। কাল থেকে 5 দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট। একই দিন থেকে ঢাকায় 6 দেশের অংশগ্রহণে শুরু হবে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোনের লড়াই। এই উপলক্ষে রাজধানীর ডিএনসিসি ভবনে ট্রফি উন্মোচন করে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশ ট্রফি পুনরুদ্ধার করতে পারবে বলে আশাবাদী ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। মাহফুজুল ইসলামের রিপোর্ট। অবশেষে কোভিড বাস্তবতার চোখ রাঙানিকে পেছনে ফেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের 5ম আসর মাঠে গড়ানোর অপেক্ষায় রাজধানীর ডিএনসিসি ভবনে হয়ে গেল ট্রফি উন্মোচন। এবারের পুরুষ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 5টি দেশ। বাংলাদেশ ছাড়াও আছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল। আর নারীদের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও লড়বে নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান ও মালদ্বীপ। এর আগের 4বারের সবকটি হয়েছে বাংলাদেশেই। সেখান থেকে প্রাপ্তির পাল্লাটা বেশ ভারী বলছেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। যখন শুরু করি তখন কিন্তু ভলিবলের র্যাঙ্কিং ছিল সত্যি কথা বলতে 185, এখন হলো এই মুহূর্তে 65। আমরা স্কুল ভলিবলকে আমরা প্রায়োরিটি দিতে চাই, আমাদের প্লেয়ার কিন্তু বের করতে হবে। ফেডারেশন সভাপতির ঘোষণা, নতুন বছরেই শুরু হবে স্কুল ভলিবল। সেখানে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান তার, সারাও মিলছে বেশ। এটা একটা মাত্র নেট, একটা মাত্র বল দিয়ে কিন্তু এই খেলাটা যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে, যে কোনো প্রান্তে করা যায়। যার ফলে আমরা মনে করলাম যে এই স্পোর্টসের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি। স্কুল টুর্নামেন্ট যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে স্কুল টুর্নামেন্ট করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পাইপলাইন আস্তে আস্তে শক্তিশালী হবে। 28 ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।